দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটা ইতিহাসের একটি ভিডিও এবং ইতিহাসের যে 4টি অধ্যায় রয়েছে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি অধ্যায় নিয়ে বেশিরভাগ স্কুলে প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে। এবং আমার এই যে ইতিহাসের অধ্যায়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও দেয়া আছে, তা সত্ত্বেও আমি এখানে ইতিহাসের ভিডিও প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে কিছু তথ্য, কিছু আলোচনা, কিছু কনসেপ্ট ক্লিয়ার করার মতন কথা আমি এখানে বলতে চাই, যাতে খুব অল্প সময়ের মধ্যে ইতিহাসের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ধারণা জন্মে যায় এবং লিখতে পারে তারা খুব সহজে, তারা বুঝতে পারে সহজে। দেখো, প্রথম অধ্যায়টি প্রসঙ্গে আসি। প্রথম অধ্যায়টিতে আছে ইতিহাসের ধারণা। ঠিক আছে, ইতিহাস সম্পর্কে ধারণা যেটা বিগত দিনে ছাত্রছাত্রীরা অর্জন করেছে, সেই ধারণা কিন্তু এই যে ক্লাস 10-এর ইতিহাসের ধারণার সঙ্গে এক নয়। এখানে একটু আলাদা আছে। ইতিহাসের ধারণা বলতে তারা ভাবতো যে রাজা মহারাজাদের যে যুদ্ধ, যেটা হচ্ছে অস্ত্রচালনা এবং রাজ্য দখল করা, রাজ্য শাসন করা, প্রজা পালন করা, বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং বিভিন্ন রকমের ধর্মীয় যে জাগরণগুলো ঘটানো, যুক্তি, নবজাগরণ, সমস্ত কিছু নিয়ে তারা ইতিহাসের কিছু অংশ তারা পড়েছে। তারা হচ্ছে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে তারা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়েছে। ঠিক আছে, সেখানেও বিস্তারিতভাবে যুদ্ধের কথাই খালি বলা আছে এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়ে তারা দেখেছে এবং বিভিন্ন শাসকবর্গের স্বৈরাচারিতা তারা লক্ষ্য করেছে। কিন্তু দশম শ্রেণীর ইতিহাস কিন্তু সেরকম নয়। দশম শ্রেণীর ইতিহাস এখানে বলতে চাওয়া হয়েছে যে ইতিহাসের ধারণা পাল্টে গেছে। ইতিহাস কিন্তু দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, একটা মডার্ন হিস্ট্রি। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে হয়তো এই যুদ্ধ বিগ্রহের কথাই বেশি বেশি বলা থাকে, কিন্তু মডার্ন হিস্ট্রি বা আধুনিক ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যেটা সমাজে অন্তজ শ্রেণী, একদম একদম নিচু শ্রেণী, যারা খেটে খাওয়া মানুষ, নিচু উঁচু বলে প্রকৃতপক্ষে বা কিছু হয় না, কিন্তু স্তর বিন্যাসের ক্ষেত্রে যেখানে দেখা যায় একদম খেটে খাওয়া মানুষ, একদম উপজাতি, যারা গায়ে গতরে পরিশ্রম করে রোজগার করে, এরকম মানুষদের থেকে শুরু করে একদম উচ্চবিত্ত, উচ্চ বর্ণের মানুষ, মানে যে যারা সামাজিক আর্থিক দিক দিয়ে অনেক উঁচু স্তরে আছে, সেই স্তর অবধি বিস্তারিতভাবে সমস্ত স্তরের আলোচনায় কিন্তু ইতিহাসের বিষয়বস্তু। ঠিক আছে, এবং এই যে টোটাল, এটা পুরোটা যে মানে নিচু থেকে উঁচু বা উঁচু থেকে নিচু, সমগ্র এই জীবনযাত্রা, সমগ্র মানব সমাজের আলোচনা যেখানে হচ্ছে, সেটাই সেই জন্যই এখানে ইতিহাসকে টোটাল হিস্ট্রি চর্চা বলা হচ্ছে। ঠিক আছে, ফ্রান্সের আনাল পত্রিকা গোষ্ঠী এই টোটাল হিস্ট্রি চর্চার বিষয়টি নিয়ে প্রথম অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং দেখো, যদি এবার বলা হয় যে ইতিহাসের ইতিহাস, 3টে ধারণা কিন্তু এখানে নিতে হবে, যেটা হচ্ছে টোটাল হিস্ট্রি চর্চা। আগেই বললাম টোটাল হিস্ট্রি চর্চাটা কি। আচ্ছা, ইতিহাসের ইতিহাস মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। যে কোনো একটি সেক্টর বা যে কোনো একটি যদি অধ্যায় দেখা যায়, ধরো উপজাতিদের ইতিহাস জানতে চাইছো, উপজাতিদের ইতিহাস জানতে গিয়ে তাদের ধর্মীয়, সাংস্কৃতিক, তাদের শিক্ষা, রুচি, পোশাক আশাক, তাদের খাওয়া দাওয়া, সমস্ত কিছু যখন জানা হবে, তখন সেটা ইতিহাসের ইতিহাস। ঠিক আছে, মানে ইতিহাসের একটি বিষয়কে নিয়ে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হচ্ছে ইতিহাসের ইতিহাস। আর নতুন সামাজিক ইতিহাস হচ্ছে শুধু রাজা মহারাজাদের নয়, অন্তজ শ্রেণীর ইতিহাস যখন জানা হচ্ছে, সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস যখন জানা হচ্ছে, তখন সেটা নতুন সামাজিক ইতিহাস। ঠিক আছে, এই 3টে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। আর তারপরে আসছি যে এরা এই ইতিহাস চর্চা কারা বেশি বেশি করে ভারতে করেছেন, তারা হচ্ছেন পার্থ চ্যাটার্জি, রণজিৎ গুহ প্রমুখ। ঠিক আছে, এদের কথা না জানতেই হবে। এরপরে বিভিন্ন সেক্টর বলতে ইতিহাসের উপাদান বলতে আমরা যে যে বিষয়গুলোকে বুঝি, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। বিস্তারিত জানতে হবে না, শুধু সেই বিষয়গুলো কেন আমরা অধ্যয়ন করব। যেমন
পোশাক আশাকের ধারাবাহিক বিবর্তনের ইতিহাস কেন আমরা জানবো, খেলাধুলার বিবর্তনের ইতিহাস কেন আমরা জানবো, খাদ্যাভ্যাসের বিবর্তনের ইতিহাস কেন জানবো, বা এগুলো কাকে বলে, এই দুটো বিষয় কিন্তু জানতে হবে। তার মানে আমরা যদি ইতিহাস জানতে চাই, কোনো বিশেষ সমসাময়িক দিনের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি, জানতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। সেই সকল মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি, শিল্পচর্চা, ঠিক আছে, সমস্ত কিছু জানতে হবে। তাহলে এগুলো কিন্তু এইগুলো হচ্ছে ইতিহাসের উপাদান। এই উপাদানগুলোর মাধ্যমে আমরা সমকালীন জীবনের ঘটনাগুলো সম্পর্কে বিশ্লেষণ করতে পারি, ঠিক আছে। যেমন ধরো খেলাধুলার ইতিহাসে একটা ঘটনা তুমি উল্লেখ করতেই পারো, যেটা হচ্ছে খেলাধুলার ইতিহাস হচ্ছে কাকে বলে, যেটা হচ্ছে আদিমকাল থেকে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষের আমোদ প্রমোদ, বিনোদন, ঠিক আছে, শরীরচর্চার বিষয় হিসেবে যে খেলাধুলা উঠে এসেছিল, তার যে ধারাবাহিক ক্রম, ধারাবাহিক বিবর্তন, তার যে চর্চাটা, সেটা জানার নামই হচ্ছে খেলাধুলার ইতিহাস চর্চা। এর মাধ্যমে কি জানতে পারি, এই মাধ্যমে আমরা অনেক ঘটনাগুলো জানতে পারি। যেমন একটি ঘটনা হচ্ছে, যেমন দেশপ্রেমের ভাব জাগ্রত হয়েছিল, এমন ঘটনাও জানতে পারি। যেমন 1911 সালে আইএফএ শিল্ডে মোহনবাগানের জয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরাজয়, এই ঘটনার মাধ্যমে আমরা হিন্দু মুসলিমের ঐক্য সম্পর্কে জানতে পারি। এবং সেই সময় যে ঘটনা ঘটেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভয় পেয়েছিল এবং তারা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে নিয়ে গেছিলো, ঠিক আছে। এরকমভাবে খাদ্যাভ্যাসের ইতিহাস আছে। রসগোল্লা, বাংলার মন মাতানো আবিষ্কার কে লিখেছেন? হরিপদ ভৌমিক। এবং স্পঞ্জ রসগোল্লার আবিষ্কার থেকে রিসেন্টলি রসগোল্লা নিয়ে অনেক ডিবেট হয়ে গেছে, সেই সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি। তাহলে খাবার কিভাবে এসেছে, যেমন বাঙালিরা আগে ডাল খেত না, বাঙালিরা আগে আলু খেত না। ডাল এবং আলু এই খাবারটা কারা এনেছে? পর্তুগিজরা এনেছে। তা আমরা এখন বিভিন্ন খাবারের ফিউশন তৈরি করেছি, মানে মিশেল একটা তৈরি করেছি। এটা কিভাবে হলো, কিভাবে করছি আমরা, এখন খাদ্যাভ্যাস মানুষের কেমন হয়ে গেছে, আগে কেমন ছিল, কেন ওরকম খাদ্যাভ্যাস ছিল, এই সমস্ত কিছু আমরা জানতে পারি। যেমন দেখো, খাদ্যাভ্যাস কিন্তু ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে গড়ে ওঠে। খাদ্যাভ্যাস দিয়ে শুনলে আমরা জানতে পারি সেই মানুষটি কোন পরিবেশের সঙ্গে বিলং করে, কোন পরিবেশের সঙ্গে সে মানে যুক্ত, কোন পরিবেশের সঙ্গে সে মানিয়ে চলছে বলেই ওইরকম খাদ্যাভ্যাস হয়েছে, ঠিক আছে। যেমন বরফের দেশের মানুষ যা খাবে, গ্রীষ্মপ্রধান দেশের মানুষ সেটা কিন্তু খাবে না, ঠিক আছে। এরম ঘটনা। রুচি পরিচয় তো রয়েছে, সংস্কৃতি সেটাও রয়েছে, ঠিক আছে। যেমন ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া বাদবাকি বিভিন্ন রাজ্যে কিন্তু দুধ কাটিয়ে ছানা করে সন্দেশ তৈরি করে প্রসাদ করা হয় না, তারা প্যাঁড়া তৈরি করে, ঠিক আছে। দুধকে মানে ঘন করে ক্ষীর তৈরি করে মিষ্টান্ন তৈরি করে, কারণ তারা মনে করে দুধকে কাটালে ছানা হলে দুধটা নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়া দুধের কিন্তু মিষ্টি হয় না, ঠিক আছে। এরকম ঘটনা, এটা যে যার বিশ্বাস, ঠিক আছে। এবার পোশাক পরিচ্ছদের ইতিহাস, সেখানেও আমাদের কিছু এই বিবর্তনের ঘটনা জানতে হয় এবং বিবর্তনের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক আছে। এইগুলো তোমাদের জানতে হবে। কী কী জানতে হবে, কাকে বলে জানতে হবে, আচ্ছা এর গুরুত্ব জানতে হবে, ঠিক আছে, এর কী উপকারিতা, মানে এগুলো জানলে আমরা কী কী শিখবো, ঠিক আছে, এই উপাদানগুলো আমাদের কোন কোন ক্ষেত্রে সাহায্য করছে, এগুলো জানতে হবে। আর তৃতীয় যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে খাদ্যাভ্যাসের ইতিহাস বলো, পোশাকের ইতিহাস বলো, খেলার ইতিহাস বলো, এগুলো নিয়ে কেউ যদি কোনো বই লিখে থাকেন সেই সম্পর্কে জানতে হবে, ইম্পর্টেন্ট। যেমন এখানে মলয় রায়ের বাঙালির বেশবাস, ইম্পর্টেন্ট বই, ঠিক আছে। আচ্ছা, শিল্পচর্চার ইতিহাসে সেরকম গুরুত্বপূর্ণ কীভাবে, যেমন উদয়শঙ্করের যে নৃত্যশিল্প, সেটাতে প্রাচ্য পাশ্চাত্যের একটা মিশেল ঘটেছে, এটা জানতে হবে। তারপরে মণিপুরে ইম্ফলের যে গোবিন্দজির মন্দিরে যে নৃত্য পরিবেশন হয়, সেটা শান্তিনিকেতনের শরীরচর্চার অঙ্গ, এটা জানতে হবে, ঠিক আছে। এই রকম কিছু ঘটনা জানতে হবে এবং জানলে আমরা অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে। যদি তুমি ঐতিহাসিক হও তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো থেকে কিন্তু তুমি অনেক ইনফরমেশান পাবে এবং এই ইনফরমেশান কিন্তু তোমাকে আর্থসামাজিক পরিবেশ, পরিস্থিতি, মানুষের সম্পর্কে ধারণা স্বচ্ছ করে দেবে, ঠিক আছে। সেই জন্য এগুলো
জানতে হবে। যেমন ফটোগ্রাফির ইতিহাস বলো আর দৃশ্যশিল্পের ইতিহাস বলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রত্যক্ষ প্রমাণ দাখিল করে। ঠিক আছে, যেমন সিপাহি বিদ্রোহের সময় টাইটলার দম্পতি ফেলিক্স বিয়ার্তো জন মুরে এসেছিলেন ভারতে ফটো তুলতে। তা সেই সময় তারা যে সমস্ত ছবি তুলে গেছেন তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি, সেই সম্বন্ধে একটা ধারণা নিতে পারছি। আমরা তো অতীতে যেতে পারি না, তাহলে অতীতে আমরা যেতে যেহেতু পারি না, সেহেতু অতীতের ঘটনা রয়েছে, অতীতের প্রমাণ রয়েছে, অতীতের জিনিসপত্র রয়েছে, এমন ঘটনার মাধ্যমে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে অতীত সম্পর্কে একটা ধারণা পাই। আর অতীত সম্পর্কে যে ধারণা যে বইতে দেওয়া হয় সেটা ইতিহাস। ঠিক আছে, ইতিহাস তো জানতেই হবে, ইতিহাসের ওপরে অতীত ঘটনার ওপরেই তো বর্তমান দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা কিছু লেসেন বা শিক্ষা নিতে পারি। ঠিক আছে, এবং চিঠিপত্র, তারপরে স্মৃতিকথা, সংবাদপত্র, এগুলো তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো হুগলি জেলার ইতিহাস, সুধীর কুমার মিত্র, হুগলি জেলা সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে সুধীর কুমার মিত্রের বইটি পড়তে হবে। এখানে বুঝতেই পারছো, তাহলে 3টে পয়েন্ট জানতে হবে, কাকে বলে, গুরুত্ব, আর এই সম্বন্ধে যদি কোনো বই লেখা হয়ে থাকে সেগুলো জানতে হবে। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোশাকের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস, এবং যেটা হচ্ছে সংবাদপত্র, চিঠিপত্র, স্মৃতিকথা, আত্মজীবনীর ইতিহাস। খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে জীবন স্মৃতি আছে, জীবনের ঝরাপাতা আছে, আরও অনেক কিছু আছে। সেগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারি। কী কী জানতে পারি? আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা কিছু। ঠিক আছে, সেগুলো তোমাকে জানতে হবে। আজকে এই পর্যন্ত। ওকে, বাই।